তো আমার যে ইকোনমি 3 চ্যাপ্টারটা ছিল, তো ইকোনমি 3-তে আপনারা এখানে দেখে থাকবেন যে আহ, আমরা আগের যে চ্যাপ্টার গুলো পড়াইছিলাম, তারপরে আজকের যে প্রথম টপিক, আমরা তো সব প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। আজকে প্রথম টপিকটা মেগা প্রকল্প। তো এখন তো খালি মেগা প্রকল্প পড়লে কিন্তু হবে না। হ্যাঁ, এখন মেগা প্রকল্প কি এবং বিগত সরকারের সময়ে মেগা প্রকল্পের অসঙ্গতি লেখো। খুবই স্বাভাবিক, আপনারা বুঝতেছেন যে এখন মেগা প্রকল্পের সুনাম করা বাদ দিয়ে আমার অসঙ্গতি লিখতে হবে, রাইট? তাহলে কি আমার পড়ানোর টপিক ঠিক আছে আপনাদের মনে হয়, নাকি আমি এটা অতিরঞ্জিত করে পড়াচ্ছি? মানে যখন যে হালে থাকবে আমি তো সেই হালেই পড়াবো, রাইট? এটা তো আমার দায়িত্ব না যে আমি হলো মানে কারো পক্ষ নিয়ে কথা বলবো। যখন যে ধরনের প্রশ্ন আসবে তখন সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি হলো পড়াবো। তো এখানে তো আমি আপনাদেরকে জাস্ট খালি মানে ইনফরমেশন দিতেই পারি। আমি কোনো কিছুতে আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি না। হ্যাঁ, আমি বিভিন্ন বই পুস্তকে যা পাইছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো এগুলো নিয়ে কেউ কোনো আহ মন্তব্য করবেন না, হোপফুলি। এবার দেখেন যে মেগা প্রকল্প হলো এমন এক বৃহৎ পরিসরের প্রকল্প যা অত্যন্ত উচ্চ মাত্রায় বিনিয়োগ, জটিলতা, শ্রমসাধ্য ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন নিয়ে গঠিত হয়। তাহলে এখানে কি থাকবে? উচ্চ মাত্রার বিনিয়োগ, জটিলতা, শ্রমসাধ্য আর দীর্ঘমেয়াদী বাস্তবায়ন নিয়ে মেগা প্রকল্প গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই মেগা প্রকল্পের সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো ফাস্ট ট্র্যাক। এখন আপনারা একটু বলেন তো যে মেগা প্রকল্প আর ফাস্ট ট্র্যাক এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেগা প্রকল্প আর ফাস্ট ট্র্যাক এই দুইটার মধ্যে পার্থক্য কি? কেউ একটু বলতে পারবেন? এনিওয়ান? কিন্তু আপনার সাথে কথা বলি, কেউ বলতে পারবেন? এনিওয়ান? পারি না, আচ্ছা ঠিক আছে। ফাস্ট ট্র্যাক হলো ওই সকল মেগা প্রকল্প যেগুলা মেগা প্রকল্পের মধ্যেও দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। তাহলে সকল ফাস্ট ট্র্যাকই এককটা কি? মেগা প্রকল্প, কিন্তু সব মেগা প্রকল্প কিন্তু ফাস্ট ট্র্যাক না। ওকে, এবার আপনি দেখেন যে মেগা প্রকল্পের বৈশিষ্ট্য কি? বৃহৎ বিনিয়োগ, দীর্ঘ সময়ের প্রয়োজন, উচ্চ ঝুঁকি ও জটিলতা থাকবে। যেমন প্রযুক্তিগত, আর্থিক, রাজনৈতিক ঝুঁকির পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও থাকবে। বহুমাত্রিক অংশদারিত্ব, মানে সরকার থাকবে, বেসরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সবাই মিলে ইনভেস্ট করবে। আর গুরুত্বপূর্ণ প্রভাব কিসে থাকবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, এগুলোতে তার একটা বড় ভূমিকা রাখবে। তো মেগা প্রকল্প আসলে আপনি এইভাবে মেগা প্রকল্পের সংজ্ঞাটা লিখবেন। তো এখন বাংলাদেশে তো অনেকগুলো মেগা প্রকল্প নেওয়া হয়েছিল, এখন মেগা প্রকল্পে প্রবলেম কি হলো? তো আমরা আমাদের এই চ্যাপ্টার পড়তে যা আমরা প্রথমে একটা হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ দ্য ডেমো বাংলাদেশ ইকোনমি এর 19 অধ্যায়, মানে 19 অধ্যায়ে মেগা প্রকল্পের, হ্যাঁ, মেগা প্রকল্পের কথা উল্লেখ করা আছে এবং এখানে বিশদভাবে বলা আছে। দেখেন, বিগত সরকারের পাবলিক অবকাঠামো প্রকল্প, মানে পিআইপি, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এ গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে যা অর্থনীতির বিভিন্ন সেক্টরকে অন্তর্ভুক্ত করে। এখন জনপ্রিয় মেগা প্রকল্পগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এবং বিভিন্ন পাবলিক সেবা উন্নত করার জন্য পিআইপি বাস্তবায়নে গুরুতর প্রশ্ন রয়েছে। তাহলে পিআইপি কি? পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা পাবলিক অবকাঠামো প্রকল্প। তো সরকার এই পিআইপি, অনেকগুলো পিআইপি নিছিল। এই পিআইপি তে বড় ধরনের প্রবলেম আছে। কি ধরনের প্রবলেম? শাসন ব্যবস্থার গুণগত মান। মানে এই পাবলিক প্রকল্পগুলো শুধু তো হলেই হবে না, এগুলো তো বিভিন্ন ভাবে অপারেট করতে হবে। তো সেইখানকার গুণে সমস্যা আছে। তাদের যৌক্তিক কার্যকারিতা, মানে ধরেন আপনি একটা প্রজেক্ট নিচ্ছেন, সেই প্রজেক্টে আপনি বলতেছেন জিডিপি বাড়বে এত%, 1.2% ধরেন বাড়ার কথা, বাট সেখানে দেখা যায় জিডিপি বাড়তেছে 0.2%, 1% কম। তো হিউজ পার্থক্য। খরচ ও অর্থায়ন একটা বিশাল ঝামেলা আছে। বিদেশি অর্থায়ন প্রত্যাশিত অর্থ ফেরত নিশ্চিত। মানে আমরা বিদেশ থেকে ঋণ নিয়ে করছি, তাহলে এখন ঋণের টাকা তো ফেরত দিতে হবে, তাই না? কারণ কি, আমার তো ওই পরিমাণ প্রফিট আসতেছে না, তাহলে আমি ফেরত কিভাবে দিব? দেশ ঋণের ফাঁদে, মানে মধ্যম আয়ের ফাঁদ এড়াতে পারবে কিনা, এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, এখনো আছি আমরা, প্রকল্পগুলো তো আছে, এগুলো তো আর আমরা ফেলে দিতে পারতেছি না। তো মধ্যম আয়ের ফাঁদ এড়াইতে পারবো নাকি, এরকম একটা ঝামেলার মধ্যে আছে। তাহলে এই যে এখানে দেখছেন যে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন, তাদের যৌক্তিক কার্যকারিতা, খরচ ও অর্থায়ন, বিদেশি অর্থায়নের প্রত্যাশিত অর্থ ফেরত পাওয়া নিশ্চিত, দেশ ঋণের ফাঁদ বা মধ্যম আয়ের ফাঁদ এড়াতে পারবে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা। ওকে, আচ্ছা। এবার আপনি দেখেন যে আপনি তো
এই জিনিসগুলো দেখলেন, তাহলে এইখানে এই প্রত্যেকটা মেগা প্রকল্পে এই প্রবলেমটা ছিল। আর এটার নাম আমি বলছিলাম মধ্য মিডল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্র্যাপ। এটা নিয়ে আপনাদেরকে আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, বাট আমি দিয়ে খুব হতাশ হয়েছি যে কেউ কিছুই পড়ে আসে না এবং এই ব্যাপারে কেউ কিছুই জানে না। মানে আমি গতকাল খুব হতাশ হয়েছি একদম সিরিয়াস লেভেলে, যে মানে কেউ পড়েও নি। হ্যাঁ, আপনি, আমি ফার্স্ট ক্লাসে এটা পড়াইছিলাম, 5 দিন আমি ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, শুভ এটা পড়াইছিলাম না আমি। দেশের ঋণ আর মধ্যমায়ের সম্পর্ক কি? তো মধ্যমায়ের প্রবলেমটা হলো যে আপনি যখন আহ মানে গরিব থেকে মধ্যবিত্ত হয়েছেন, তো তখন আপনাকে ধরেন, এটা আপনাকে আমি কিভাবে বোঝাই, ধরেন আমি আপনাকে একটা ফাঁকা জ্ঞানী কি বলে, ধরেন আপনি প্রথমে ছিলেন গরিব, এখানে আপনি ছিলেন প্রচন্ড রকমের গরিব, পোর, পোর পিপল। হ্যাঁ, পোর। পরবর্তীতে আপনি কি হইলেন? মিডিল ক্লাস, মিডিল ক্লাস মাই, এটা হলো আপনি আপার ক্লাস, বড় লোক, ইউপি, আপার ইউসিএল, আপার ক্লাস। তো আগে ধরেন আপনি আপার ক্লাস লোকজনের থেকে পোর পিপলের কি সাহায্য দেওয়া হইতো। তো যখন আপনি আপার থেকে মিডিলে গেছেন, তখন কি আর বড় লোক মানুষ আপনাকে সাহায্য দিবে? দিবে? আপনাকে সাহায্য দিবে? আমি তো গরিব মানুষকে সাহায্য দেয়। তো সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? তাহলে তো আচ্ছা, বিপদের মধ্যে পড়লাম। তো এই শুভ, দেখবা তো সাউন্ডের প্রবলেম আছে নাকি। না, একজন যদি সাউন্ড ঠিক পাচ্ছে, আমি এখানে দেখছি সাউন্ড ঠিক আছে নাকি, আমার কাছে তো সাউন্ড দেখতেছি। হ্যালো, হ্যাঁ, এই সাউন্ড ঠিক আছে শুভ, একদম ক্লিয়ার আছে সাউন্ড। ক্লিয়ার আছে তো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে শুভ, একদম ক্লিয়ার আছে। ওকে, এবার দেখো তো, আপনি দেখো এখন হলো গরিব থেকে আপনি হয়ে গেছেন কি মিডিল ক্লাস, তখন কি আপনাকে আর কি কেউ হেল্প করবে? হেল্প করবে না। তাহলে এখন আপনার কি সুযোগ? আপনার হয় সামনে যাইতে হবে, বড় লোক হইতে হবে। তাহলে বড় লোক হইতে হলে আপনার কি কি দরকার? আপনার বড় লোক হওয়ার জন্য যে যে কাজ, সেই কাজগুলো করতে হবে কোনো রকম সাহায্য ছাড়া। হ্যাঁ, তাহলে আগে আপনি অনুদান পাইতেন, ধরেন অনুদান পাইতেন। অনুদান তো বুঝছেন, যেটা একবারে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটার বিনিময়ে আপনার ফেরত দেওয়া লাগবে না। অথবা ঋণ পাইলে আপনি সহজ শর্তে ঋণ পাইতেন। ধরেন আপনি ঋণ পাইলেন, বাট ঋণটা সহজ শর্তে আপনাকে দেওয়া হইতো আগে, ঋণ সহজ শর্ত। তাহলে এখন এই সহজ শর্তে কি আর ঋণ পাবেন আপনি? কারণ এখন তো আপনাকে কোনো দানও দেওয়া হবে না, সহজ শর্তে ঋণও দেওয়া হবে না। তাহলে আপনি কি এখন কঠিন শর্তে ঋণ দেওয়া হবে, বা ঋণের পরিমাণটা বেশি থাকবে, আপনাকে অনেক টাকা ঋণ দেওয়া যাবে, সমস্যা নাই। দেখবেন যে মানুষ, গরিব বড় লোক মানুষ, মিডিল ক্লাস লোকে ঋণ দেয় অনেক টাকা, যা চাই ঋণ দেয়, ইচ্ছা মতো ঋণ দেয়, সমস্যা নাই। পরিমাণ অনেক বেশি থাকবে, বাট অ্যামাউন্টও বেশি থাকবে, কারণ কি সে যাতে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হইতে পারে, এরকম একটা কাহিনী তাকে করা হবে। তাহলে এই যে আপনি এখন ঋণ পাবেন, আর শর্তটা সহজ থাকবে না। হ্যাঁ, তো আপনার ওই বড় লোকে যাইতে হবে, মিডিল ক্লাস থেকে বড় লোকে যাইতে হবে। তো এই যে মিডিল ক্লাস থেকে বড় লোকে যাওয়ার জন্য আপনি সহজ শর্তে ঋণ পাবেন না। তো এই ঘটনাটা বাংলাদেশের সাথে ঘটবে। এখন এই ঘটনা বাংলাদেশের সাথে ঘটলে বাংলাদেশের কি কি প্রবলেম হবে সেটা বলি। যখন আপনি এলডিসি থেকে বের হবেন, আপনি চিন্তা করেন, যখন আপনি এলডিসি থেকে বের হবেন, তখন আপনার কি সুবিধা হারাবে? সফট লোন, এসএল, সফট লোন, আমি এসএল লিখলাম, সফট লোন আপনি হারাবেন। 2 নাম্বার, আপনি কপিরাইট হারাবেন। এই যে বিভিন্ন সফটওয়্যার টফটওয়্যার ফ্রিতে ইউজ করেন, এই কপিরাইটটা আপনি হারাবেন। হ্যাঁ, 3 আপনি কি হারাবেন? 3 আপনি হারাবেন হলো সফট লোন, কপিরাইট, কপিরাইট বা উইপো, যেটা আমি একই একই কথা, উইপো এটা বলি। আর এই যে আপনি হলো ডাব্লিউটিওর বিভিন্ন ট্যাক্স ফ্রি, কোটা ফ্রি, মানে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা, ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা, কোটা ফ্রি সুবিধা। তো এই 3টা জিনিস থেকে যদি আপনি বের হইতে চান, তাহলে আপনার কি, যেহেতু সফট লোন আপনি পাচ্ছেন না, তার মানে আপনার লোন নেওয়া লাগবে খুব ভাইবে চিন্তা। এই উইপো, হ্যাঁ, বা সিপিআর, মানে যেটা আমি আপনাকে বলতেছি উইপো, বা এখান থেকে আপনি বিভিন্ন ঔষধপত্র বা ইন্ডাস্ট্রির পেটেন্ট পাবেন না। তার মানে কি, আপনার নিজস্ব গবেষণা বা উদ্ভাবনের মাধ্যমে আপনি নিজস্ব টেকনোলজি ডেভেলপ করতে হবে। আর ডিউটি ফ্রি, কোটা ফ্রি যেহেতু আপনার থাকবে না, ট্যাক্স ফ্রি আপনি থাকবেন না, ট্যাক্স দিয়ে মাল ঢুকাইতে হবে, তার মানে আপনার বিভিন্ন দেশের সাথে এফটিএ করতে হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা সেপা, হ্যাঁ, কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বা পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে হবে দেশ হিসাবে। তো আপনি যখন এই কাজগুলো করতে পারার সময় হলো এখন, বাংলাদেশ এখন যে মিডিল ইনকাম, মিডিল ক্লাস আছে, মিডিল ইনকাম আছে, তো এইখান থেকে বাংলাদেশকে এই 3টা জায়গায় হাত দিতে হবে। হাত দিয়ে বাংলাদেশের অবস্থা ডেভেলপ করতে হবে। তো বাংলাদেশ যদি ডেভেলপ করতে পারে, হ্যাঁ, তাহলে বাংলাদেশ আপার ক্লাসে যাবে। আর যদি ডেভেলপ করতে না পারে, তাহলে বাংলাদেশ একটা ট্র্যাপে পড়বে।
মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্র্যাপে পড়বে, এই ট্র্যাপে পড়ে সে আবার গরিব হয়ে যাবে, এবং দেশের অবস্থা আগে যে পরিমাণ গরিব ছিল তার থেকে বেশি গরিব হবে। এবার কি ব্যাপারটা বোঝা গেল, মিডিল ইনকাম ইন্টেলেকচুয়াল ট্র্যাপ কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি আমি মাইক্রোফোন অন করে কাউকে জিজ্ঞেস করি যে মানে আপনি বলেন, আহ, কেউ কি বলতে চান যে মিডিল ইন্টেলেকচুয়াল ট্র্যাপ কি বুঝলেন? কেউ যদি নিজ ইচ্ছে এখন আমি পড়াই দেওয়ার পরে যদি কেউ বলতে চান বলতে পারেন, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, সমস্যা নেই। বলবেন কেউ? বা কারো কোনো কোশ্চেন থাকতে পারে মিডিল ইন্টেলেকচুয়াল ট্র্যাপ নিয়ে? বলেন, মাইক্রোফোন অন করে বলেন, অন করেন। কেউ তো বলতেছেন না, তাহলে কি পরের টপিকে চলে যাব? তো অন করতে পারতেছেন না কেন? অন করতে পারতেছেন না কেন? না, ও আচ্ছা, ওইখান থেকে মনে হয় তানভীর মনে হয় নাই, তানভীর হাতে অ্যাক্সেসটা থাকে, অ্যাক্সেসটা আমার কাছে থাকে না। ও মনে হয় ইয়া করে রাখছে, ওই সবাই অফ করে রাখছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি। অ্যালাউ করা নাই তাই না? অ্যালাউ করা নাই, এই জন্য কথা বলতে পারতেছে না। ওয়ার ইজ তানভীর? আচ্ছা দেখি তানভীরটা খুঁজে বের করি। থাম। ভাই আমি আসছি, আমার একটা ও কল আচ্ছা, আসছে তো। ও আচ্ছা আচ্ছা, এই আনমিউট জন্য করো না আমি, তানভীর। হ্যাঁ হ্যাঁ, জি ভাই করে দিছি। আচ্ছা, এবার বলেন, এবার বলেন, হ্যাঁ বলেন আসসালামু বলেন। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি, একটা দেশ যখন লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থাকে তখন সে উন্নত দেশগুলো থেকে বিভিন্ন ধরনের সুবিধা পায়, যেমন কম ঋণে কম সুদে ঋণ নিতে পারে, তাছাড়া আরো অনুদান পেয়ে থাকে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে স্বাস্থ্য সংস্থা থেকে, ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা থেকে তারা হচ্ছে যে ট্যাক্স ফ্রি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। কিন্তু তারা যখন এই পুয়ার অবস্থা থেকে যখন মিডল ক্লাস অবস্থাতে যায় তখন বিশ্ব থেকে এই ধরনের সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয় না। তো এই সুবিধাগুলো দেওয়া না হলে তারা হচ্ছে যে আগে যে সুযোগ সুবিধা পেত ওগুলা থেকে বঞ্চিত হয়। তো এটা হচ্ছে একটা ট্র্যাপের মতো হয়ে যায়, তারা দেখা গেছে যে সুযোগগুলো না পেয়ে তারা পুনরায় আবার গরিব হয়ে যায় বা তাদের এই দারিদ্রতার হারটা আরো বেড়ে যায়। এটাকেই মিড ডেভেলপমেন্ট ট্র্যাপ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তা কি বলে, আহ ওর কি নেটের সমস্যা ছিল নাকি, নাকি আমি ঠিকভাবে শুনতে পারিনি, কেটে কেটে যাচ্ছিল? ও, আপনারা শুনছেন? ক্লিয়ারলি শুনছেন না? আচ্ছা ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি কি সবাই বুঝতে পারছেন কি বলছে? সবাই কি মোটামুটি বুঝতে পারছেন ও কি বলছে? তাহলে কি মোটামুটি ঠিক ছিল? মিডল ইনকাম ট্র্যাপটা কি? এটা কিন্তু সামনের দিনে মানে সব থেকে বেশি আসা প্রশ্নের মধ্যে পড়বে। এবার যদি সাউন্ডের প্রবলেম হয় আমার কিছু করার নাই, আমি ম্যাক্সিমাম স্পিড লাগাই দিছি, ম্যাক্সিমাম মানে একদম ম্যাক্সিমাম স্পিড লাগাই দিছি। তো এই গেল আমাদের মিডল ইনকাম ট্র্যাপ। এবার আমরা বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে একটু দেখবো। বিভিন্ন প্রজেক্ট গুলা কি কি এখানে একটু দেখেন, যে আহ, টাকার পরিমাণে বিভিন্ন প্রজেক্ট আছে। তো এগুলো তো আপনার মনে থাকবে না, তো এগুলো মনে রাখার দরকার নাই। কর্ণফুলী টানেল, ঢাকা ম্যাস র্যাপিড, র্যাপিড ট্রানজিট। আচ্ছা, আজকে সাউন্ড কমই স্যার, আমি আর কিভাবে সাউন্ড বাড়াই? হ্যাঁ, ম্যাক্সিমাম সাউন্ড তো আমি এইদিকে ঠিক করে রাখছি। ভাইয়া আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। কোনো সাউন্ডে কোনো প্রবলেম নাই তাই না? না না, কোনো সমস্যা হচ্ছে না, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনি যারা এটা ক্লাস বলতেছে কন্টিনিউ করেন। তাদের হ্যাঁ প্রবলেম হচ্ছে, আমি এটাই হ্যাঁ, বুঝতে পারছি সমস্যা যে। হলে আমি আপনাকে জানাবো, সমস্যা হলে আমি আপনাকে জানাবো, আচ্ছা আপনি ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো পদ্মা সেতু রেল লিঙ্ক, হ্যাঁ, দোহাজারী কক্সবাজার রেলপথ, পায়রা গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি, মোট 8টা মেগা প্রকল্প, মৈত্রী সুপার থার্মাল, রূপপুর পারমাণবিক কেন্দ্র। তো দেখেন, খরচ এককটায় বৃদ্ধি পাইছে কোন কোন পার্সেন্ট? পদ্মা সেতুতে 220% আপনার খরচ বৃদ্ধি পাইছে। কর্ণফুলী টানেলে 26% খরচ বৃদ্ধি পাইছে। ঢাকা ম্যাস রাপিড ট্রানজিটে 52%। পদ্মা রেল লিঙ্কে 12%। হ্যাঁ, দোহাজারী কক্সবাজার রেল পথ যেটা ছিল সেখানে 837%। পায়রা গভীর সমুদ্র বন্দরে 287%। মাতারবাড়ি আলট্রা ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টে 57%। হ্যাঁ, এবং মোট 7টা মেগা প্রকল্প যেখানে আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ পায়রা সহ এই 7টা প্রকল্পে এভারেজে 70% খরচ বৃদ্ধি পাইছে। কোনো অবস্থা বুঝছেন? কি ভয়ঙ্কর অবস্থা! তা এখন তো এগুলো আপনার মনে থাকবে না, বাট আপনি একটা আইডিয়া পাইলেন, আমি আপনার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কি পরিমাণ আপনার হলো খরচ বৃদ্ধি পাইছে ওভারঅল সব মিলে। তাহলে এই পরিমাণ খরচ যদি বৃদ্ধি পায়, হ্যাঁ, তাহলে তো মেগা প্রকল্পে তো অবস্থা খারাপ নাকি? মেগা প্রকল্পের অবস্থা খারাপ না?
হ্যাঁ, অবস্থা খারাপ। আচ্ছা, এবার আপনি দেখেন মেগা প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি। মেগা প্রকল্পের অসঙ্গতি কি কি? ঋণের চাপে অর্থনীতি বা ঋণ পরিশোধের চাপে অর্থনীতি। হ্যাঁ, $2.7 বিলিয়ন আমাদের ঋণের পরিমাণটা দেখেন। তো এলডিসি মুক্ত হলে বাংলাদেশ তো আরো ঋণের চাপে পড়বে। কিরকম দেখেন, এখন আছে $2.7 বিলিয়ন আমাদের ঋণ, 23-24-এ 3.7, ঠিক আছে, 24-25-এ 4.5, 25-26-এ 5 বিলিয়ন, আর যেটা 28-29 সাল $8 বিলিয়ন হবে পার ইয়ার। ক্যান ইউ ইমাজিন? $8 বিলিয়ন! কি ভাই, $8 বিলিয়ন তো ভাই মনস্টার মনস্টার লেভেলের ঋণ। তো এটা হলো বাংলাদেশের ঋণের চিত্র। তো এই অবস্থা যদি হয়, এবং এই মেগা প্রকল্পগুলো ম্যাক্সিমামই তো ঋণের টাকায়, তাই না? এখন 2.7, এরপরে 3.7, 2.7, 3.7, 4, তারপরে 25-26, মানে বর্তমান সামনে বছরে $5 বিলিয়ন আমার ঋণ হয়ে যাবে। 28-29-এ যেটা 9 বিলিয়ন, $8 বিলিয়ন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো বিপদ, মানে মহাবিপদ। আচ্ছা, এখন এই মেগা প্রকল্পের আর একটা অসঙ্গতি ছিল যে মেগা প্রকল্পের কারণে রিজার্ভ কমে যাচ্ছিল। আর গতকাল আমি পড়াইছিলাম যে রিজার্ভ কমে গেলে আমার প্রবলেম কি কি। ঠিক আছে, দক্ষ পরামর্শক নিয়োগ, দক্ষ বৈদেশিক শ্রমিকদের মজুরি প্রদান, লভ্যাংশ ট্রান্সফার, ঋণ পরিশোধ, এগুলো করতে যে আমার রিজার্ভ গেছে কমে। এখন গতকাল আমি রিজার্ভ পড়াইছিলাম না, এখন বলেন তো রিজার্ভ যদি কমে যায় তাহলে আমার কি কি ইকোনমিতে প্রবলেম হয় আমার একটু বলেন। রিজার্ভ কমে গেলে কি কি প্রবলেম হয়? আমি খুব সুন্দর করে গত ক্লাসে পড়াইছিলাম। কেউ একজন বলেন, এই যে দুই একজন করে, ঠিক আছে, ডলারের মূল্য বেড়ে যায়, খুব ভালো পয়েন্ট বলছেন, আরো বলেন। স্পিকার তো অন আছে, স্পিকার অন করে বলেন। ইনভেস্টমেন্ট কমে যাবে, হ্যাঁ ইনভেস্টমেন্ট কমে যাবে। ইম্পোর্টে প্রবলেম হবে, হ্যাঁ শিওর ইম্পোর্টে। এলসি ইস্যু, সাবাস মিনাজুল আলম, থ্যাংক ইউ। তো এতগুলা প্রবলেম তো আমরা দেখলাম। রেমিটেন্স, হ্যাঁ রেমিটেন্স, না রিজার্ভ কমে গেলে রেমিটেন্সে প্রভাব পড়বে না তো? ইচ্ছা মতো বলতেছেন কেন? না, আপনারা জিজ্ঞাবো না, আপনি ভুল ভাল উত্তর দেন, ক্লাস করেন না ঠিকভাবে এমনি। ওকে, এবার মেগা প্রকল্পের একটা অসঙ্গতি ছিল জমি অধিগ্রহণ। মানে যে জমি, যার জমির উপর দিয়ে বানাচ্ছেন, অতিরিক্ত অধিগ্রহণ, ক্রয় মূল্য প্রদান এবং জবরদস্তিমূলক ভাবে অধিগ্রহণ। পদ্মা সেতু প্রকল্পে 900 একর জমি জবরদস্তি করে নেওয়া হয়েছে। আবার কি, 20 থেকে 30% ঘুষ বাণিজ্য হয়েছে। ঘুষ বাণিজ্য ছাড়া দ্রব্য অধিগ্রহণের অর্থ পাওয়া যায় না। মানে আপনার যে জমি বলছে যে এই জমিটা দাম এত সরকার দিচ্ছে, এই জমির টাকা তুলতে যায় আপনাকে আবার এত টাকা ঘুষ দেওয়া লাগছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা আছে ইআইএ। যে কোনো প্রজেক্ট করতে গেলে ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। মানে এই প্রকল্প করলে এর আশেপাশের লোকজনের কি পরিমাণ ইনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট হবে, তো সেটা ঠিকভাবে করা হয়নি। না হলো ইআরএ, ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ডেমোগ্রাফি মানে আমি আপনাদের পড়াইছিলাম, ডেমোগ্রাফি মানে হলো জনসংখ্যা, জনসংখ্যার উপর কিরকম প্রভাব পড়ে সেটা। তারপরে দেখেন কর্মসংস্থানের মিথ্যা বলি, মানে বলছে এখানে মেগা প্রজেক্ট হলে তোমরা স্বল্পমেয়াদী অস্থায়ী কর্মসংস্থান অথবা কর্মসংস্থান হবে, এরকম কথাবার্তা, সেটা হয়নি। মেধার চেয়ে কন্ট্রাক্ট নির্ভর জনবল বেশি ছিল, মানে হলো বিভিন্ন কথাবার্তা বলে লোকজনের নিচে ওগুলা কাজে, কিন্তু ওই এলাকার লোকজনের নেয়নি, অন্যান্য জায়গার লোকজনের নিচে। অসম প্রকল্প, শুধু সড়ক ও যোগাযোগ খাতে 5-6 বছরে $40 বিলিয়ন 11টি প্রকল্প গ্রহণ করা হয়, যা খুবই হতাশাজনক। কোনো কাজ হয়নি। কালক্ষেপণ, পদ্মা সেতুর খরচ বেড়েছে 3.5 গুণ, এবং 7,900 কোটি টাকার পদ্মা সেতু লাস্টে আমরা 32,000 কোটি টাকা দিয়ে করছি। হিউজ, হ্যাঁ হিউজ পরিমাণে আমার আর কি খরচ বাড়ছে। তো এগুলো ছিল মেগা প্রকল্পের অসঙ্গতি। এখন আপনি কি মেগা প্রকল্পের অসঙ্গতি বলতে পারবেন না? পারা যাবে? এবার আমরা দেখতেছি কয়েকটি অপ্রয়োজনীয় ও অযৌক্তিক প্রকল্প। এর মধ্যে আছে কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলকে দৈনিক ব্যয় 37 লাখ টাকা অপারেট করতে, দৈনিক আয় 12 লাখ টাকা, প্রতিদিন লস। বাস র্যাপিড ট্রানজিট 12 বছর ধরে কাজ চলমান, 4 গুণ খরচ বাড়ছে, এখনো কার্যক্রমের কোনো লাভই হয়নি। ঢাকায় জ্যামের তো কোনো অভাব নেই। ঢাকা ফরিদপুর যশোর রেলপথ, হ্যাঁ ঢাকা ফরিদপুর যশোর রেলপথে 41,000 কোটি টাকা ক্ষয় করা হয়েছে, খরচ করা হয়েছে। ব্যবহারকারী বা যাত্রী নিহাত কম, এবং যেহেতু যমুনা রেল সেতু চালু হচ্ছে সেহেতু এই পথে এখনই গুরুত্ব ছিল না। হ্যাঁ, তো যমুনা রেল সেতু চালু হয়েছে, তো ঢাকা ফরিদপুর যশোরে তো আপনার রেলপথের এখনই দরকার ছিল না। রেলপথ করতে যে আপনি 41,000 টাকা খরচ করতেছেন, যেখানে যাত্রী হয় না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই ভালো প্রজেক্ট আমাদের জন্য। তো এখানে আমরা 24,000 24,000 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। সেম বিদ্যুৎ রাশিয়ায় এর খরচ
80% বা 12 বিলিয়ন, আর ভারতের খরচ 20% বা 2.5 বিলিয়ন। দেখছেন? তো দেশীয় অর্থে 1,13,000 কোটি টাকার প্রকল্প, যা 1,24,000 কোটি টাকা ছাড়াই গেছে। তাহলে দেখছেন এখানে আমার 10,000 কোটি টাকা কি হচ্ছে, অন্য দেশের তুলনায় কম বেশি লাগতেছে 10,000 কোটি টাকা। আবার একটা আছে ম্যাজিক বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটার বর্তমান নাম কি আমরা সবাই জানি। বাংলাদেশ স্যাটেলাইট না কি নাম দিছে, এটার নাম চেঞ্জ করছে। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, 2, 3 ক্যাপাসিটি ও ব্যবহৃত। এর মধ্যে আবার আমরা বঙ্গবন্ধু 2 লাগাইছি কৃষিকাজে সহায়তার জন্য, যেটার কোনো কাজ নেই। আর অন্যান্য যত্র প্রকল্পগুলো কি, 3700 প্রকল্পের মধ্যে 1800 অচল। এর গুরুত্ব বিবেচনার তালিকা নাই, টাইম ফ্রেমের ঠিক নাই, প্রজেক্ট ডাইরেক্টর ইচ্ছা মতো কাজ করে, অবকাঠামো আছে কিন্তু মেশিনারিজ নেই। এছাড়াও আরো অসঙ্গতি আছে। কি কি অসঙ্গতি আছে? প্রকল্পগুলোতে ঋণের শর্তাবলী খুব কড়া, যা বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রাপ্ত শর্তাবলীর তুলনায় আলাদা। কিছু কিছু মেগা প্রকল্প পরিশোধনকাল শুরু হয়েছে বা শীঘ্রই শুরু হবে, তার ঋণের টাকা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের জীবন চক্রের মধ্যে একাধিক প্রকল্প সংযোজন ও খরচ সংশোধন করা হয়েছে। প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার দুর্বল ব্যবস্থা। প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্টিয়ারিং কমিটি বৈঠক নিয়মিতভাবে হয় না, মানে যে যার মতো কাজ করতেছে। প্রকল্পের পরিপূর্ণতা পরবর্তী 3 মাসের মধ্যে বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন। দ্য ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশনের প্রকল্প পরিপূর্ণতা প্রতিবেদন জমা না দেয়। মানে বুঝছেন, দ্য ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন এই প্রকল্পের এখন কি অবস্থা এগুলা কাউরে জানায়। তো এখন আশা করি যে এই যে মেগা প্রকল্পগুলা ছিল এগুলা সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হয়েছে। কি হয়েছে না ভাই, হয়নি? ক্লিয়ার? বোরিং লাগতেছে? আমি বলছিলাম যে আমি ইকোনমি পড়াই দিব, তারপরে ইকোনমি সম্পর্কে আপনার অনেক আইডিয়া ক্লিয়ার হবে। এখন সব আইডিয়া তো ক্লিয়ার হবে না ভাই, আমার তো টাইম লিমিট আছে, আমি তো 8-10 ঘন্টা ক্লাস নিই না। বাট যতটুকু ধরায় দেওয়া দরকার আমি আশা করি আপনাদের ধরায় দিচ্ছি। তখন মেগা প্রকল্প নিয়ে প্রশ্ন আসলে আশা করি আপনারা বলতে পারবেন, কিছু না কিছু অ্যাটলিস্ট লিখতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা, এবার আমরা মূল্যস্ফীতি নিয়ে কথাবার্তা বলবো। মূল্যস্ফীতি কি? তো মূল্যস্ফীতি নিয়ে আমি অনেকগুলো কথাবার্তা বলছি, আপনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। মূল্যস্ফীতি কি আমি লেকচার 1-এ পড়াইছিলাম? পড়াই নাই মনে হয়। লেকচার 1-এ মূল্যস্ফীতি কি পড়াইছিলাম দেখি তুমি একটু। একটু দেখে নি মূল্যস্ফীতি লেকচার 1-এ কি পড়াইছিলাম। বলছি তো ভাই, বলা এক জিনিস, পড়ায় দেওয়া আরেক জিনিস, নোটপাতি দেওয়া আরেক জিনিস। দারিদ্রতা পড়াইছি, গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট, এই কই পড়াইছি? হ্যাঁ, এমনি মুদ্রাস্ফীতি কি এগুলো পড়াইছি, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি কি এগুলো পড়াইছি, কিন্তু এগুলো ডিটেলস পড়াইনি। তাই তো বলি, ঠিকই আছে, আমি কবে পড়াইলাম? পড়াই নাই তো। আচ্ছা, এবার দেখেন মূল্যস্ফীতি আসলে ব্যাপারটা কি। এখানে যদি আপনি দেখেন মূল্যস্ফীতি অর্থনীতির এমন একটা অবস্থা যেখানে একই পরিষেবা বা সেবা জন্য করতে পূর্বের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়। পূর্বের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়। পূর্বের তুলনায় বেশি, অর্থাৎ মূল্যস্ফীতি ঘটলে অর্থের প্রকৃত মূল্য হ্রাস পায়। যখন একটি দেশের অর্থনীতিতে অর্থের সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু সে তুলনায় দ্রব্য ও সেবার উৎপাদন বৃদ্ধি পায় না, তখন বাজারে কার্যত চাহিদা বেড়ে যায় এবং দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি পায়। ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে। প্রত্যেকটা জিনিসের সাথে আপনারা পরিচিত না? এই সংজ্ঞাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? প্রত্যেকটা জিনিসের সাথে আপনারা পরিচিত না? একদম ক্লিয়ারলি পড়াইছি না আপনাদেরকে প্রত্যেকটা জিনিস? তো এবার দেখেন, রোনাল্ড রিগান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, সে বলছিল কি, ইনফ্লেশন ইজ অ্যাজ ভায়োলেন্ট অ্যাজ মাগার, অ্যাজ ফ্রাইটেনিং অ্যাজ এ আর্মড রবার অ্যান্ড অ্যাজ ডেডলি অ্যাজ এ হিটম্যান। হেনরি হ্যাজলেট বলছিল, ইনফ্লেশন ইজ নট অনলি আননেসেসারি ফর ইকোনমিক গ্রোথ, অ্যাজ লং অ্যাজ ইট এক্সিস্ট ইট ইজ দ্য এনিমি অফ ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, আচ্ছা। এখন একজন বলছে যে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা কেন কমে যায় স্যার? হ্যাঁ, তো কেন অর্থের মানে কমে যায়, এটার উত্তর কেউ দিতে পারবেন? অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা কেন কমে যায়? স্পিকারের উত্তর দেওয়া লাগবে। খুব ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, কেউ পারবেন? কেউ পারবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, যখন হচ্ছে অর্থের সরবরাহ বেড়ে যাবে বাজারে, তখন হচ্ছে আমাদেরকে অনেক বেশি পরিমাণ অর্থ দিয়ে তখন দেখা যাবে যে একটা দ্রব্য আমাদের কিনতে হবে, তখন তো আমাদের হাতে টাকার পরিমাণটা অ্যাভেলেবল থাকবে।
সেজন্য যদি হচ্ছে বাজারে যদি পণ্যের দাম যদি বেড়েও যায়, তখন দেখা যাবে যে আমরা হচ্ছে অনেক বেশি পরিমাণ অর্থ দিয়ে আমরা হচ্ছে পণ্যটা কিনতে হচ্ছে দ্বিধাবোধ করবো না। তখন দেখা যাবে যে হচ্ছে আমরা আগে যেই পণ্যটা হচ্ছে 10 টাকা দিয়ে কিনতে পারতাম, এখন আমরা সেটা আমাদের 20 টাকা দিয়ে কিনতে হবে। এবং এর ফলে দেখা যাবে যে হচ্ছে আমাদের অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে। হ্যাঁ, অর্থের ক্রয় ক্ষমতা করতেছে, কিন্তু আসলে বেসিক যে জিনিসটা দরকার ছিল যে উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি করা, আমরা তো উৎপাদন বাড়াইতে পারিনি, কিন্তু যদি উৎপাদনটা বাড়াইতে পারতাম তাহলে এই প্রবলেমটা ফেস করতে হইতো না, তখন অটোমেটিকলি বাজারে দাম জিনিসের কমে আসতো। ওকে, থ্যাংক ইউ। এবার কি বুঝতে পারছেন নাকি এখনো বোঝেন নাই? না বুঝলে বলেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এবার আমরা দেখি বাংলাদেশের মুদ্রাস্ফীতির তথ্য। তো 64 জেলায় 158 হাট বাজার থেকে 750টি পণ্য বা সেবা মূল্যের নির্ধারিত সময়ে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটা তথ্য প্রকাশ করে বিপিএস। সেখানে দেখা যায় সার্বিক মূল্যস্ফীতি 9.32, খাদ্য মূল্যস্ফীতি 9.28, খাদ্য বহির্ভূত 9.38, শহরে মূল্যস্ফীতি 9.34, গ্রামে 9.51, মানে সব জায়গায় অ্যারাউন্ড 9.5। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফেব্রুয়ারি 2000, এটা হবে 25, 206 লেখা আছে। ঠিক আছে, তা আমরা কিন্তু একটা ইনফরমেশন পাইলাম। তার মানে আপনি চিন্তা করেন, প্রতি বছর জিনিসের দাম, যে জিনিস এই বছর 100 টাকায় কিনছেন, পরের বছর জিনিসের দাম 109 টাকা, 9.5 টাকা, এইভাবে। এখন আপনাদের আজকে একটা মজার কনসেপ্ট বোঝাই দিই, দেখেন একটু মনোযোগ দেন। আপনারা ব্যাংক ইন্টারেস্ট রেট কত পান? ব্যাংক ইন্টারেস্ট রেট কত পান? ব্যাংকে যারা টাকা পয়সা রাখছেন 13%। সরকার সোর্স ট্যাক্স কত কাটে? এটা 13% না, ব্যাংকে টাকা নাই। এটা হলো বেসিক্যালি আপনার হলো 11 থেকে 12%। এবং সরকার সোর্স ট্যাক্স কাটে, আপনার এটার উপর আবার ট্যাক্স নাই, নেওয়ার পরে আপনার থাকা যায় যে জিনিসটা 9%-এরও কম থাকে ইন্টারেস্ট রেট, 9%-এরও কম থাকে ইন্টারেস্ট রেট। তো যখন এই 9%-এর কম হবে ইন্টারেস্ট রেটটা আপনার, ঠিক আছে, আপনার ইন্টারেস্ট রেটটা যখন 9%-এর কম হবে, তখন আপনি ব্যাংকে টাকা রাখলেন, আর মূল্যস্ফীতি কত? 9.38। তাহলে প্রতি বছর আপনি যে টাকাটা লাভ পাচ্ছেন ব্যাংক থেকে, তার থেকে মূল্যস্ফীতি বেশি। তার মানে কি, ব্যাংকে টাকা রেখে কিন্তু আপনি লস করতেছেন, এটা কি আপনি বুঝতেছেন? কারণ একটা সময় যে ওই টাকাটা যখন তুলবেন, তখন ওই টাকার ভ্যালু কমে যাবে, অটোমেটিক ওই টাকার ভ্যালু কমে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? টাকার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। সোর্স ট্যাক্সটা হলো 10% কাটে সরকার, যে আপনি যে টাকা লভ্যাংশ পাবেন ব্যাংকে টাকা রাখা, হ্যাঁ, সেইটার উপরে সরকার আরো 10% ট্যাক্স কেটে নেবে, এটাকে বলে সোর্স ট্যাক্স। তো ব্যাংকে টাকা রাখা কিন্তু আপনার লাভ হচ্ছে না, যখন ইনফ্লেশন অনেক বেশি। তো সরকার এই অবস্থা থেকে তো দেশকে বের করতে হবে। তো এই অবস্থা থেকে দেশকে বের করতে গেলে দেখেন, এই যে এখানে আমি একটা মোটামুটি স্কিম দিয়ে রাখছি আপনাদের, ট্যাক্স মানে মূল্যস্ফীতি চার্ট দেখেন, 10-11-ও চলে গেছিল। হ্যাঁ, মূল্যস্ফীতি ডিসেম্বর 24-এ তো খাদ্যে 12%, মানে ভয়াবহ অবস্থায় চলে গেছিল। তো মূল্যস্ফীতির কারণ সমূহ কি? সরকারের অতিরিক্ত ব্যয়। এবার আমরা দেখবো মূল্যস্ফীতির কারণ কি ছিল? সরকারের অতিরিক্ত ব্যয়, সরকারের আয়ের তুলনায় বেশি ব্যয় করছে। ব্যয় করলে কি, বাজারে টাকা বেশি চলে আসবে, মূল্যস্ফীতি হবে। উৎপাদন হ্রাস, কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ খুবই কমে যায়। হ্যাঁ, এই যে আরাফাত ঠিক বলছে। অর্থের সরবরাহ, মানি ইকোনমিক ট্রেন্ড অনুযায়ী 2020 সালের জুন মাসে অর্থের সরবরাহ অনেক বেড়ে গেছিল। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অতিরিক্ত ঋণ প্রদান, এই যে বেশি ঋণ দিছে মানে মার্কেটে টাকা বেশি ঢুকে গেছে। অনুৎপাদনশীল খাতে ব্যয়, এই যে যে খাতে বিনিয়োগ করে বেশি টাকা পাওয়া যাবে না, সেগুলো ব্যাড ঋণ দিছি, ব্যাড ইনভেস্টমেন্ট করছি। ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি, আমরা ভোগ করতেছি বেশি, প্রোডাকশন নাই, বিনিয়োগও করতেছি বেশি। অসাধু ব্যবসায়ীরা এই যে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, ওটা মুদ্রাস্ফীতিতে বেশি টাকা দিয়ে কিনা লাগবে। মজুরি বৃদ্ধি, মালিকদের কাছ থেকে আদায়কৃত অর্থ মালিকের পণ্যের উপর আরোপিত করে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়, যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। মানে কি করছে? মজুরি অযথা বাড়ায় দিছে, প্রোডাকশন না বাড়ায়, তাহলে তো লাভ নাই, জিনিসের দাম তো বাড়বে। মুদ্রা ছাপানো, দেশে সম্পদ নাই, আপনি একের পর এক টাকা ছাপায় মার্কেটে টাকা ঢালতেছেন, তাহলে তো মুদ্রাস্ফীতি হবেই। তো আশা করা যায় এবার মুদ্রাস্ফীতির যতগুলা কারণ ছিল, একটা কারণ আপনার অবুঝ নাই, আপনি সবগুলো বুঝছেন। কি বুঝতে পারছেন ভাই? সাজিদ এটা কি বলছে দেখেন তো কমেন্টে, বুঝতে পারিনি।
আসলে বুঝি না ও কমেন্টে কি বলছে, একদম ক্লিয়ার বুঝতে পারছেন না ভাই? সরকার বা বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কি কি? সরকার বা বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কি? নীতি সুধার বৃদ্ধি। হ্যাঁ, 2024 সালে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার 0.5% বৃদ্ধি করে 10% করে। এই কি বলছি, সরকার যদি ইন্টারেস্ট রেট বাড়ায় দেয় তখন আপনি ব্যাংকে টাকা ঢোকাবেন, ফলে আপনার কি হবে, টাকা বেশি রাখবেন, ফলে মার্কেট থেকে টাকা চলে যাবে। টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যদ্রব্য সরবরাহ, তো টিসিবি কার্ড বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের আন্ডারে। হ্যাঁ, তো ট্রেডিং কর্পোরেশন তো আপনার স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ দিলে লোকজন অল্প টাকায় জিনিস কিনতে পারবে, ফলে মার্কেটে চাপ কমবে, সরকার খাবার বিক্রি করতে পারবে, মার্কেট থেকে চাহিদা কমবে। অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত, এই যে দোহাজারি হতে রামো প্রকল্প, রামো হতে মিয়ানমার পর্যন্ত ঘুম ঘুম ধুম প্রকল্প, হ্যাঁ, সিঙ্গেল লাইন ডুয়েল গেজ যে ট্র্যাক নির্মাণ করতে হচ্ছিল, সেখান থেকে সরকার টাকা উইথড্র করে ফেলছে। সরকারি ব্যয় হ্রাস করছে বিভিন্ন জায়গায়, সমন্বিত কর্মসূচি নিচ্ছে, কিরকম, মুদ্রানীতি, রাজস্ব নীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি তিনটাকে একসাথে ইন্টিগ্রেট করে প্রোগ্রাম চালাতে হবে। এই জিনিসটা গতকাল আমি আপনাদের পড়াইছিলাম, যে একটা বাড়লে আরেকটা বাড়ে, জিডিপি কি কমে, এরকম একটা সম্পর্ক পড়াইছিলাম না? তো এই সবগুলাকে ইন্টিগ্রেট করে একটা সম্পর্ক সরকার দেওয়ার চেষ্টা করতেছে। তারপরে বৈদেশিক ঋণ সরবরাহ, সামাজিক আন্তর্জাতিক তহবিল থেকে সরকার ঋণ নিছে। হ্যাঁ, কার থেকে ঋণ নিছে? এডিবি, এআইবি থেকে ঋণ গ্রহণ করতেছে, $3 বিলিয়ন মতো ঋণ নিছে। বিশ্ব ব্যাংক থেকে $2 বিলিয়ন মতো ঋণ নিছে সরকার। কর বৃদ্ধি করছে, কর বৃদ্ধি করলে কি, অল্প আয়ের যেসব লোকজন তাদের তো কর দিতে হয় না, তার তো টাকা এমনি কম, কিন্তু যারা গরিব মানুষ ওই করের টাকাটা তাদের পিছনে ব্যয় করা যাবে। বুঝতে পারছেন? তো কর বৃদ্ধি করতেছে। মুদ্রানীতি, সরকারের যে সংকোচনশীল মুদ্রানীতি দিচ্ছে, মার্কেটে যাতে কম টাকা ছাড়ে এরকম ব্যবস্থা সরকার নিচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে চেষ্টা করতেছে সরকার, সার ও বিদ্যুতে ভর্তুকি কমাচ্ছে না, যাতে কৃষক উৎপাদন বৃদ্ধি করে সরবরাহ শৃঙ্খলা সচল রাখতে পারে। এই ছিল আপনার সরকারের পদক্ষেপ। বুঝতে পারছেন? তাহলে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ আপনি কি বুঝছেন? মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য পেঁচ গোছ মনে হইলো? ভাইয়া কি বাজে পড়াই দিতেছে নাকি? হ্যাঁ, অবশ্যই কাজ করছে সরকারের এই পদক্ষেপ গুলা, কারণ এখন মুদ্রাস্ফীতি কত বলেন তো? এখন মুদ্রাস্ফীতি কত? আর মুদ্রাস্ফীতি কিন্তু কম, 7-8% এরকম। 10 থেকে 1ও যদি কমে তার মানে সরকারের পদক্ষেপ কাজ করতেছে, রাইট? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করণীয় কি করতে হবে? রাজস্ব নীতি পরিবর্তন করতে হবে। কিরকম রাজস্ব নীতি নিতে হবে দেখেন, সরকারি ব্যয় হ্রাস, কর হার বাড়ানো, করের আওতায় অধিক জনসংখ্যাকে সম্পৃক্ত করা, সরকার চেষ্টা করতেছে। এবং এই কনসেপ্টটা তো বুঝছেন, এটা কিভাবে কাজ করবে। দ্রব্যের যোগান বৃদ্ধি, সাপ্লাই চেইন স্বাভাবিক রাখলে আমদানি কমবে, পণ্যের মূল্যস্ফীতি হ্রাস পাবে। নোট ইস্যু, বাংলাদেশ ব্যাংক নোট ছাপাতে সংকীর্ণ থাকবে, নোট বেশি ছাপাবে না। ডিভ্যালুয়েশন নীতি হবে যৌক্তিক পর্যায়ে, মানে জিনিসের দাম কমায় রাখবে। রপ্তানি বাড়লে শিল্পায়ন হবে, শিল্পায়ন করতে হবে যাতে রপ্তানি বাড়ে। সর্বাত্মক অর্থ সরবরাহ হ্রাস, প্রাইস বন্ড সঞ্চয়পত্র ইস্যু করে সর্বাত্মক অর্থ সরবরাহ হ্রাস করতে, মানে সবাই যাতে ব্যাংকে টাকা রাখে। তারপরে আবার কি করতে হবে? রপ্তানি আয়ে উৎসাহ প্রদান করতে হবে, এখানে একটু বানান ভুল হয়েছে। আমদানি হ্রাস করতে হবে, যাতে আমদানি কম হয়, রপ্তানিতে বেশি নজর দিতে পারি। এ কটা কাজ করলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? কথা বলি নাই, সাউন্ড কই থেকে আসবে? আমি আপনাদের রিভিউ দেখতেছিলাম যে বুঝতে পারছেন নাকি। ওকে, এবার আমরা যাই বাংলাদেশের পোশাক শিল্প সমস্যা এবং শ্রমিকদের দাবি ও সমস্যা যা আছে। পোশাক শিল্পের সমস্যা, শ্রমিকদের দাবি সমস্যা। তো শ্রমিকদের দাবি সমস্যাগুলো একটু দেখি পোশাক শিল্পে। সেটা হলো যে বাংলাদেশের পোশাক শিল্প হলো বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন। এখানে বলা আছে দেখেন, 1970 সালে শেষের দিকে পোশাক শিল্পের যাত্রা শুরু হয় এবং মেড ইন বাংলাদেশ এটা একটি বিশ্বজুড়ে পরিচিত এবং বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির জন্য সম্মানের। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পোশাক শিল্প বৈশ্বিক বাজারে একই উল্লেখযোগ্য অবস্থান দখল করেছে। মোট পোশাক রপ্তানির রপ্তানিতে বাংলাদেশ হলো 4.6%। এবং 2024 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুসারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। ফার্স্ট কে বলেন তো? চায়না না, ম্যাম, ভিয়েতনাম। ক্লাস কতক্ষণ হবে? আর 20 মিনিট। তো বাংলাদেশের রপ্তানি চিত্র কি দেখেন, বাংলাদেশ 195টি দেশে পোশাক রপ্তানি করে এবং পোশাক রপ্তানিতে বাংলাদেশ ইউরোপে প্রবৃদ্ধি 13.9, মানে প্রতি বছর বাড়তেছে।
যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি 16.68 এবং অপরিচালিত বাজার তুরস্ক, ব্রাজিল, ভারতেও বাংলাদেশ পোশাক রপ্তানি করে এবং সেটা বাড়তেছে 6.42। কানাডায় 15% প্রবৃদ্ধি প্রতি বছর এবং 59% তৈরি পোশাকের গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। টেরিটাওয়াল হোম টেক্সটাইল প্রভৃতিতে মোট রপ্তানি পোশাকের হিস্সা 87% বাংলাদেশে। বাংলাদেশ এই পোশাক রপ্তানি করে সারা ওয়ার্ল্ড। হ্যাঁ, আচ্ছা। তো পোশাক শিল্পের সমস্যা আছে, পোশাক শিল্পে কিছু সমস্যা আছে। তো এই দেখেন তো এখন পোশাক রপ্তানিতে শীর্ষে কে, চায়না না ভিয়েতনাম? নেটে সার্চ দিয়ে দেখেন তো। পোশাক শিল্পের সমস্যা হলো ট্রেড ইউনিয়ন গঠনের চাপ। বিশ্ব সংস্থাগুলো সবসময় বাংলাদেশকে বলছে তোমরা ট্রেড ইউনিয়ন বানাও, তো বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বানাইতে চায় না। হ্যাঁ, তাহলে চায়নাই হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বানাইতে চায় না, কেন চায় না জানেন? কারণ বাংলাদেশে তো পলিটিক্যাল প্রবলেম আছে। ট্রেড ইউনিয়ন বানালে শ্রমিকরা সারাদিন মারামারি ক্যাচাল গন্ডগোল করবে, ঠিকভাবে কাজ করবে না। তো 2013 সালে ইউরোপীয় ইউনিয়ন, তৃতীয়তে ভিয়েতনাম, আচ্ছা ঠিক আছে ওকে। তো 2013 সালে ইউরোপীয় ইউনিয়ন পোশাক ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স, হ্যাঁ, 16টি শর্ত প্রদান করে। এর মধ্যে 15টি শর্ত বাংলাদেশ পূরণ করছে, একটা পূরণ করেনি, সেটা হলো ট্রেড ইউনিয়ন। কেন পূরণ করেনি? কারণ ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের জোট আর একটা পেশার গ্রুপ। তো এরা শ্রমিক এবং অন্যান্য অ্যাকর্ড ও অ্যালায়েন্সে ও চাপ দেয় ট্রেড ইউনিয়ন গঠনের জন্য, কিন্তু বাংলাদেশ সরকার শ্রমিকদের চাপ নিতে না চাওয়ায় ট্রেড ইউনিয়ন গঠন করতে চায় না। কারণ করলে এরা করবে রাজনীতি, করবে মারামারি, এরাও তো ভালো না। হ্যাঁ, এই জন্য এই ট্রেড ইউনিয়ন গঠন করা যাচ্ছে। আমি কথা বুঝতে পারছেন? দেখবেন ট্রেড ইউনিয়নের মধ্যে লীগ হবে, দল হবে, জামাতের হবে, এনসিপির হবে, হ্যাঁ, একটা মারামারি ক্যাচাল গন্ডগোল, কাজের কাজ কিছু নেই, খালি রাজনীতি রাজনীতি। তো এইটা এই সরকার করতে যে চাচ্ছেন, কোন সরকারই চায় না এটা করতে। লিড টাইম কমিয়ে নিয়ে আসা, কিরকম লিড টাইম কমিয়ে নিয়ে আসা আপনাকে আমি দেখাই। অস্থিরতা, অনিরাপত্তা, জ্বালানি সরবরাহ নিশ্চিত, হ্যাঁ, প্রযুক্তিগত বাধা, বিদেশি কর্মী নিয়োজন, প্রায় 20,000 ভারতীয় কর্মী এবং 5 থেকে 10,000 শ্রীলঙ্কান কর্মী নিয়োজিত আছে বাংলাদেশে। এগুলো কর্মী তো সরাইতে হবে, এগুলো বাংলাদেশের জন্য লস। বস্ত্র আমদানি, বাংলাদেশ তো আমি আপনার গতকাল বলছিলাম, বাংলাদেশ কিন্তু বস্ত্র আমদানিতে বিশ্বে চতুর্থ এবং শীর্ষ তুলা আমদানিকারক। কারণ বাংলাদেশে কি এই জিনিসগুলো আমদানি করে পোশাক বানায় দেওয়া লাগে। এগুলো যদি আমাদের থাকতো, তুলা, বস্ত্র, এগুলো আমরা নিজেরাই করতে পারতাম, তাহলে আমার কষ্টটা হইতো না। স্বল্প মূল্যের পোশাক রপ্তানি, বাংলাদেশ চীনের চেয়ে বাংলাদেশের মূল্য 1.5 গুণ কম, তারপরে বাংলাদেশ দিতে পারে না, কারণ সাপ্লাই উৎপাদনই করতে পারে না। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মূল কথা হলো উৎপাদন ব্যবস্থা আধুনিকায়ন করা। হ্যাঁ, আচ্ছা। ইইউ এর নির্দেশিকা, বাংলাদেশ পোশাক রপ্তানি 56% রপ্তানি করে এবং ইইউ কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ টু ভিজিলেন্স ডাইরেক্টিভ, সামাজিক এবং পরিবেশগত মানদণ্ড বজায় রেখে ইআইজি তে ব্যবসা পরিচালনা করতে হবে। ইইউ এর নির্দেশিকা। জিএসপি পূর্ণবহল, হ্যাঁ, এই যে জিএসপি, যুক্তরাষ্ট্র হলো ট্যাক্স বসাচ্ছে। আগে তো বাংলাদেশের জেনারেলাইজ প্রিফারেন্স সিস্টেম তো ট্যাক্স দিতে হইতো না, এখন তো আরো বাড়াইছে ট্যাক্স। হ্যাঁ, তো এগুলো আছে প্রবলেম। শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষ, মাঝে মাঝে দেখবেন মারামারি হইতেছে, কিছু তো করার নেই। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন এই যে প্রাকৃতিক দুর্যোগ, কাঁচামাল, মাঝে মাঝে ঝড় বৃষ্টি তুফান হয়, চট্টগ্রাম বন্দর থেকে তুলা সরবরাহ কঠিন হয়, ফলে উৎপাদন কমে যায়। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতি, তো এই রাজনৈতিক আহ অস্থিরতা, অর্থনৈতিক ক্ষতির জন্য বছরে 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। রানা প্লাজার জন্য জিএসপি চলে গেছিল, পরে আর আসে। তো এই যে পোশাক শিল্পের অসন্তোষ, এর মধ্যে আরো কাজ করতেছে কি? শ্রমিক অস্থিরতা। আমরা দেখছি যে বহিরাগতদের আক্রমণ, শ্রমিকদের যৌক্তিক অযৌক্তিক দাবি সমন্বয়, ঝুট ব্যবসা নিয়ে আধিপত্য, ঝুট ব্যবসা তো বোঝেন, আন্দোলন বনাম আলোচনা। এই যে মালিক পক্ষের অভিযোগ, যখনই পোশাক খাতে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন শুরু হয় তখন নিয়মতান্ত্রিক ভাবে হয় না। অন্যদিকে শ্রমিক নেতাদের বক্তব্য হচ্ছে নিয়মতান্ত্রিক কর দর কষাকষির ব্যবস্থা পোশাক খাতে নেই, মানে আমাদের বেতন ভাতা বাড়াইতে হবে, এগুলো পোশাক খাতে নেই। আর মালিকদের কথা হলো যখনই কাজের জন্য চাপ দেওয়া হয় তখন আন্দোলন শুরু করে। তারপরে পরিবেশগত সমস্যা, পোশাক শিল্পে পরিবেশগত সমস্যা, বৈশ্বিক প্রতিযোগিতায় ভিয়েতনাম, ইথিওপিয়া, মিয়ানমারের মতো দেশগুলোর সাথে বাংলাদেশের টিকে থাকা, এবং ফোর্থলি বাংলাদেশ এলটিসি গ্রাজুয়েশন হলে যে ডিকিউএফকিউ চলে যাবে, ডিউটি ফ্রি, ডিএফকিউএফ, কোটা ফ্রি, এই ব্যবস্থা চলে যাবে, গেলে বাংলাদেশ চাপে পড়বে।
আচ্ছা, কে আবার মাইক্রোফোন অন করলো? আর মাইক্রোফোন অন করাবো দেখি। হ্যাঁ, অল জি, সবাই অফ করে দিচ্ছি। ভাইয়া আপনিও মিউট হয়ে গেছেন। হ্যাঁ, এখন এবার ঠিক আছে ভাইয়া। আমরা, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, সমস্যা নেই। ওকে, আমাদের তানভীর হলো মানে সব থেকে আমাদের অ্যাক্টিভ অ্যাসিস্ট্যান্ট হলো পিটু এর, মানে সব থেকে পিটু এর মধ্যে যতজন আমরা কাজ করি ইনক্লুডিং মি, সব থেকে অ্যাক্টিভ তানভীর। হ্যাঁ, আর তোমরা সবাই তানভীর ভাইকে একটা থ্যাংক ইউ দাও। তানভীর ভাই আসলে অস্থির। হ্যাঁ, এই তানভীর ভাই এই ইয়াটাকে ধরে রাখছে পুরা ফাউন্ডেশন। দেখছো, আমরা কেউ মানে এক্সপেক্টই করিনি যে তানভীর আমাদের কথা শুনতেছে, ও কিন্তু প্রত্যেকটা কথা শোনে। হ্যাঁ, তানভীর ভাই সবসময় আমাদেরকে সাপোর্ট দেয়। ক্লাসের আগের দিন আমার এসে ফোন দিবে, আমারে আহ, আগের দিনের আগের দিন ফোন দিবে, ক্লাস কিভাবে বাড়ান যায়, এক্সট্রা ক্লাস লাগলে তানভীর, মানে ও সব ম্যানেজ করে এভরিথিং। ওকে, থ্যাংক ইউ তানভীর। এখন আমরা পড়ায় ব্যাক করি। এবার আমরা শ্রমিকদের দাবি দেওয়া শুনি। শ্রমিকরা আসলে কি দাবি দেওয়া শুনি? সারাদিন আমরা শুনি না মারামারি কেচাল গন্ডগোল হইতেছে, তো শ্রমিকদের দাবি দেওয়া গুলো তো আমাদের জানা উচিত, তাই না? তাহলে আমরা একটু দাবি দেওয়া জানি, জানার চেষ্টা করি। তো এটা হলো শ্রমিকদের 20 ধরনের দাবি আছে অন্তত। একটা হলো বার্ষিক প্রণোদনা দেওয়া লাগবে, প্রতি বছর ইনক্রিমেন্ট হতে হবে, তাদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে, 15 দিন পিতৃত্বকালীন ছুটি দিতে হবে, টিফিন বিল 35 টাকা থেকে 50 টাকা করতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করতে হবে, মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করতে হবে, মোট বেতনের সমান ঈদ বোনাস দিতে হবে, শুক্রবার কাজ করলে দুপুরের খাবারের বিল বৃদ্ধি করতে হবে, উৎসব ছুটি 20 দিন করতে হবে, অর্জিত ছুটি 30 দিন করতে হবে, চিকিৎসাকালীন ছুটি 20 দিন করতে হবে, বেতন দিতে হবে কর্য দিবসের 1 থেকে 5-এর মধ্যে একবার বিনামূল্যে আলট্রাসাউন্ড ব্যবস্থা করা। হ্যাঁ, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া, ডে কেয়ার সুবিধা, মাতৃত্বকালীন 2 দিন ছুটি মঞ্জুর করা, 2 দিন না, মাসিককালীন 2 দিন ছুটি মঞ্জুর করা, এটিএম বুথ স্থাপন, গর্ভকালীন ভিটামিন সি প্রদান, চক্ষু পরীক্ষা, সানগ্লাস প্রদান। একটাও কি অন্যায্য দাবি আছে? কারো কি মনে হচ্ছে যে একটা দাবি অন্যায্য? এই দাবিগুলো জানা উচিত ছিল না? লাইফ লাইন অফ আওয়ার ইকোনমি, যারা এই কাজ করে তাদের সম্পর্কে জানা উচিত ছিল না? এইটা আমরা কোনদিন দেখছিলাম? একটা সুনাগরিক হিসেবেও তো দেখা উচিত তাদের কি দাবি দেওয়া তারা করছে। এটা পরীক্ষায় আসুক না আসুক এটা ম্যাটার করে না, বাট আমার তো এটা জিনিসটা জানা উচিত। আমরা কেউ কিন্তু কোনোদিন দেখি নাই দাবিগুলো খুলে। সব ঠিক আছে, কিন্তু তারা যেটা প্রবলেম করে তারা করে মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, আবার এক কর্মী আর এক কর্মীর সাথে শ্লীলতাহানি, সামাজিক অবক্ষয়। হ্যাঁ, এগুলা করে তারা। তো ওই দিক বিবেচনা করলে তারা আবার সমস্যায়। হ্যাঁ, এগুলো সব দিলে প্রোডাক্টিভিটি কমে যাবে, কম্পিটিশনে টিকা কঠিন হবে। ঠিক আছে, এই জন্য তো চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। ওকে, এবার আমরা আসি পরের স্লাইডে। মজুরি সমঝোতা। তো 2023 সালে ওদের সাথে সরকার একটা মজুরি সমঝোতা করছিল 2023-এ। তো ঘোষিত সর্বশেষ নিম্নতম মজুরির ক্ষেত্রে শ্রমিকদের পক্ষে দাবি ছিল 20,000 টাকা, বাট মালিক পক্ষ বলছে 10,000। পরে এই মালিকদের প্রস্তাবের বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলনে যান, 4 জন শ্রমিক মারা যায় এবং 12,000 টাকা মজুরি চূড়ান্ত হয়, মানে ম্যাক্সিমাম 12,000। তো 12,000 টাকা আসলে খুব বেশি কিছু হয় না। রিটেন লেকচার বুক আমরা ইনশাল্লাহ এক সময় দিব। হ্যাঁ, ইনশাল্লাহ দিব এক সময়, এখন দিতে পারতেছি না, কিছু করার নাই, স্লাইড থেকে পড়তে হবে তাহলে, তাই না? আমরা যে বাজেট, এই বাজেটে আমরা হলো রিটেন দিতে পারবো না, হয়তো রিটেন বুক দিতে পারবো না এই বাজেটে, আমরা এটা ফিজিবল না আমাদের পক্ষে। আমাদের এখন কষ্ট করে এইভাবে পড়তে হবে। আচ্ছা, এবার আমরা দেখবো। তো আচ্ছা, যাই হোক, এখন এই যে পোশাক শিল্পের সমস্যা, কিভাবে অস্থিরতা দূর করা যায়, পোশাক শিল্পে আমাদের অবস্থান, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আপনি পরীক্ষা আসলে লিখতে পারবেন না ভাই? এর থেকে ভালো আর কি পড়াবো বলেন? খুবই সুন্দর করে আমার মনে হয় রিটেনের জন্য আপনাদের পোশাক শিল্প সম্পর্কে পড়াই দিচ্ছে আপনাদেরকে। এবার আমরা দেখবো জিআই পণ্য। তো জিআই পণ্যের ঘটনা কি দেখি। কোন পণ্যের উৎপত্তি স্থল যদি ওই ভৌগোলিক অঞ্চল হয় এবং সে দেশের পরিবেশ, আবহাওয়া এবং সংস্কৃতি যদি ওই একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে ভৌগোলিকভাবে ঐতিহ্যগতভাবে যে পণ্যগুলো নিজস্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে সেটি হবে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বুঝতে পারছেন? তার মানে আমরা কি বুঝলাম, যে কোনো পণ্যের উৎপত্তি স্থল যদি ওই ভৌগোলিক অঞ্চল হয় এবং সে দেশের পরিবেশ, আবহাওয়া এবং সংস্কৃতি যদি ওই একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে,
সেই সঙ্গে ভৌগোলিকভাবে এবং ঐতিহ্যগতভাবে যে পণ্যগুলো নিজস্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে সেটাকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তার মানে কি, পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি ওই পণ্যটার জন্য স্পেশাল হইতে হবে, তাহলে ওই পণ্যটাকে বলা হবে ভৌগোলিক নির্দেশক পণ্য। যেরকম চমচম ওই টাঙ্গাইলের পোড়া বাড়ির ওইখানেই ভালো হয়, কারণ ওইখানকার যে আবহাওয়া বা ওইখানকার নদীর পানি এগুলা দিয়ে যে ওই চমচমটা বানায়, তখন ওই চমচমটা টেকে বেশি দিন, মানে সহজে নষ্ট হয় না, বা ওই আবহাওয়াটা ওই রকম। দ্যাটস ওয়াই ওইটা ওইখানকার ভৌগোলিক নির্দেশক পণ্য। তো এই ভৌগোলিক ভৌগোলিক নির্দেশক পণ্য সাধারণত দেয় কি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো, বিভিন্ন শর্তাবলী মেনে এই জিআই স্বীকৃতি সনদ দেয়, এবং জিআই এর মেয়াদ সাধারণত 10 বছর, এবং মেয়াদ শেষ হবার আগে আবেদনকারী নবায়নের জন্য আবেদন করতে পারবেন। 10 বছরের জন্য দেওয়া হয়, এটা কিন্তু আমরা জানি না। জিআই পণ্যের মেয়াদ কিন্তু 10 বছর, 10 বছরের মধ্যে আবার আবেদন করতে হবে শেষ হওয়ার আগে, নাহলে কিন্তু এই পণ্যের স্বীকৃতি যাবে। এবং 2025 সালের এপ্রিল পর্যন্ত 56টি পণ্যে জিআই স্বীকৃতি। এবং পণ্যের কি, আমরা এখানে দেখতেছি পণ্যের জিআই পণ্যের আপনার হলো বাণিজ্য সম্ভাবনার জন্য জিআই স্বীকৃতি গুরুত্বপূর্ণ। কেন স্বীকৃতি? কারণ এটা ব্র্যান্ডিং ও সুনাম, মানে ওই পণ্যের ব্র্যান্ডিং করে দেয়, বাজারে মূল্য বৃদ্ধি করে। কারণ ওটা যদি আমি বাইরে রপ্তানি করি, বা যে শ্রমিকরা উৎপাদন করতেছে তারা ওইখানকার প্রাইস বেশি পাবে, কারণ নাম হয়ে গেছে। নকল প্রতিরোধ, মানে অন্য কেউ চাইলে এটার একটা আরেকটা ভার্সন নিয়ে আসতে পারবে না সহজে। তারপরে কি, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেহেতু চাহিদা বেশি, জিনিসের কোয়ালিটি ভালো, দাম বেশি। রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ, রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে এটা প্রবেশ করতে পারে। হ্যাঁ, সাংস্কৃতিক ঐতিহ্যগত সুরক্ষা, মানে এটা দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যের মূল্য বৃদ্ধি, এটার মাধ্যমে পণ্যের একটা মূল্য বৃদ্ধি হয়, এবং সাধারণত বিশ্ববাজারে জিআই সনদ পাওয়া পণ্যের দাম অন্যান্য স্বাভাবিক পণ্যের তুলনায় 20 থেকে 30% বেশি হয়, ফলে কি দেশের সামগ্রিকভাবে উন্নতি হবে। বোঝা গেল জিআই পণ্য। তাহলে এখন কি জিআই পণ্য সম্পর্কে হালকা পাতলা লেখা যাবে না? আমরা তো অনেক জিআই পণ্যের নামই জানি, উদাহরণ 2-4টা দিয়ে দিবেন। আচ্ছা, তো জিআই পণ্য মোটামুটি আপনাদেরকে আমি একটু পড়াই দিলাম। এবার আমরা আপনাদের হালকা করে পড়াই দিব সর্বজনীন পেনশন। তো সর্বজনীন পেনশনটা এটা বিগত সরকারের প্রজেক্ট থাকলেও, দেখেন এখানে কি বলা আছে, যে বাংলাদেশ সরকারের সংবিধানের 15 ঘ অনুচ্ছেদ অনুসারে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন 2022 বা ন্যাশনাল পেনশন অথরিটি অ্যাক্ট চালু করা হয়। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের নাগরিকদের জন্য পেনশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে সরকার। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হয়, এবং বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই এবং সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোয় আনতে এবং নিম্ন আয় ও অপ্রতিষ্ঠান কাজে নিয়োজিত ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য 17 আগস্ট 2023 সালে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়। হ্যাঁ, এবং দেশের নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষার প্রশ্নে এই কর্মসূচির প্রয়োজন রয়েছে। এটি বাতিল বা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। এটাকে বলছে ডক্টর সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। দ্যাটস মিন এই প্রজেক্টটা ভালোভাবে চালাইতে পারলে দেশের লাভ। কারণ কি, দেখেন বাংলাদেশ ডেমোক্রেটিক ডিভিডেন্টের অবস্থায় আছে, মানে আমরা আপনারা সবাই। তা আমরা সবাই তো সরকারি চাকরি করব না, বা সবাই সরকারি চাকরি চাইলেও পারবো না। আমরা যাই করি, আমরা যদি একটা বয়স হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট জায়গা থেকে পাই, তাহলে আমাদের কি হবে বলেন তো? আমরা ঠিকভাবে চলতে পারবো আমাদের বৃদ্ধ বয়সে। কারণ কি, একটা সার্টেন টাইম পরে আমরা তো আর কর্মক্ষম থাকবো না, আমরা কর্মক্ষমতা কমে আসবে। তো এই আমাদের জন্য এই সর্বজনীন পেনশন স্কিম। তো আমরা এটা জানি যে এটা কি 18 থেকে 60 বছর বয়সী লোক এই স্কিমের আওতায় আসতে পারবে। সর্বনিম্ন মাসিক ফি 20,000 টাকা নির্ধারণ করা। মোবাইলে আর্থিক পরিষেবা, এমএফএস এবং এজেন্ট ব্যাংকিং সহ সমস্ত অনলাইন পদ্ধতি এই ফি পরিশোধ করা যাবে। অর্থ বিভাগের অধীনে একটি সর্বজনীন পেনশন অথরিটি গঠন করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে একটা সর্বজনীন পেনশন অথরিটি গঠন করা হয়েছে, তো এই স্কিমের আওতায়। এবং এই স্কিমের লক্ষ্য কি, 3টা লক্ষ্য। যে বৃদ্ধদের আপনি কি করতে পারবেন, বৃদ্ধ বয়সে কর্মরত জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের জীবনযাত্রার মানকে দারিদ্র্যসীমার উপকার রাখা। নিম্ন আয়ের মানুষজনের সঞ্চয়ের প্রবৃত্তি বৃদ্ধি করে এবং তাদের একটি টেকসই এবং সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা। ক্ষুদ্র সঞ্চয়কে একীভূত করে বিনিয়োগে রূপান্তর করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এবং মূলধন সঞ্চয়কে উৎসাহ করা। হ্যাঁ, আচ্ছা। এবং স্কিম কয়টা? একটা হলো প্রবাসী, এটা বিদেশিদের জন্য 5, 7,500, 10,000 টাকা। প্রগতি, এটা হলো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য। সুরক্ষা, এটা হলো নিম্ন আয়ের মানুষের জন্য। আর সমতা হলো এটি কাদের জন্য? সমতা হলো যেন দরিদ্র সীমার নিচে বসবাস, যারা একেবারে গরিব, হ্যাঁ, তাদের জন্য আছে হলো সমতা।
প্রগতি, প্রবাস, প্রবাস, প্রগতি, সুরক্ষা, একটা হলো এক সমতা। সর্বজনীন পেনশন স্কিমের সম্ভাবনা কি? সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে, পরনির্ভরশীলতা হ্রাস করবে, অর্থনৈতিক উদ্দীপনা বাড়বে, লিঙ্গ সমতা বাড়াবে। আর সার্বজনীন পেনশন স্কিমের চ্যালেঞ্জ কি? প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্থায়িত্ব, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক প্রতিকূল অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করবে। বুঝতে পারলেন? সরকারি চাকরিজীবীর জন্য তো এটা না, সরকারি চাকরিজীবীর জন্য তো আলাদা আছে, তারপরে আপনি এক্সট্রা চাইলে খুলতে পারেন, বাট সরকারি চাকরিজীবীর জন্য তো এটা না। এবার আমরা এটার পরে 5 বছরের রেমিটেন্স কত আসছে সেটার একটা চিত্র আপনাদেরকে দেয়া আছে। এগুলো আমরা পরীক্ষার আগে একদম ডাটা অ্যানালাইসিস করে ঠিকঠাক করে দিব। 5 বছরে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কি পরিমাণ হয়েছে সেটা এখানে দেয়া আছে। লাস্ট বছর দেখেন এক্সপোর্ট $42.28 বিলিয়ন, এটা ইম্পোর্ট $18.50 বিলিয়ন। আর 23-এ কত ছিল দেখছেন? 74 হয়ে গেছিল আমদানি, আর রপ্তানি 52। মানে এবার প্রচুর পরিমাণে টাকা বাঁচানো হয়েছে, বোঝাই যাচ্ছে। আসলে তো আমদানি এত হয়নি, এরা ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে টাকা বাঁচার করছে। তারপরে আহ এখানে দেখছেন কি অবস্থা, 21-22-এ তো ভয়াবহ অবস্থা ছিল, প্রায় ডাবল হয়ে গেছিল আমদানি রপ্তানি ব্যয়। তো এখন মোটামুটি একটা ব্যালেন্সে আসছে। আর মাথাপিছু আয়ের এখানে একটা হিসাব দেওয়া আছে, আমাদের মাথাপিছু আয় কোন সময় কত ছিল, এটাও 5 বছরের একটা মাথাপিছু আয়ের হিসাব দেওয়া আছে। বিনিয়োগ কি অবস্থা? বিনিয়োগ দেখেন যেটা এফডিআই যেটাকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা এই 24-এ 71% কমে গেছে, এবং এটা এভারেজে $2.5 বিলিয়ন থেকে $3 বিলিয়ন মধ্যে ছিল, যেটা কমে এখন 70%, 71% কমে আসছে। তো এই ছিল মোটামুটি আমার ক্লাস। এখন আপনারা বলেন যে ইকোনমি যে আমি 3টা লেকচার নিলাম, এই লেকচারের ওপরে আপনাদের কোনো কোশ্চিন আছে নাকি? আর কি কি কোশ্চিন করতেছিলেন? চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জ ইলাবোরেট করব? মাইক খুলে প্রশ্ন করেন, সমস্যা নেই। তানভীর ইয়াটা একটু অন করে দাও ভাই। জি, সবাই মাইক্রোফোন অন করতে পারবেন। আর আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন। আর কারো কোনো কোশ্চিন থাকলে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। আচ্ছা, আমাদের ওই সর্বজনীন পেনশন স্কিমের যে হচ্ছে চ্যালেঞ্জ গুলো ছিল, চ্যালেঞ্জ সর্বজনীন পেনশন স্কিমের চ্যালেঞ্জ কি ছিল দেখি একটু যাই, চলেন। সম্ভাবনা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলো প্রশাসনিক কি? দেখেন, প্রশাসনিক অদক্ষতা। আমাদের প্রশাসনিক ভাবে আমরা লোকজন স্কিল না, মানে আপনি যে যাচ্ছেন সেবা গ্রহণ করার জন্য আপনি ঠিকভাবে সেবা দিতে পারতেছেন না। আর্থিক স্থায়িত্ব নাই, মানে আমাদের দেশে এই যে মূল্যস্ফীতি বেড়ে যায়, ইকোনমিক আনস্টেবিলিটি তৈরি হয়, এই জিনিসটার কথা বলছে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে আপনার জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে, আপনি সঞ্চয় কখন করবেন? আপনার তো করার ইচ্ছাই নাই, কারণ জীবনই তো বাঁচতেছে না। অর্থনৈতিক প্রতিকূল অবস্থা, এই যে দেশের রিজার্ভ সংকট দেখা যায়, দেশ দেউলিয়া হয়ে যায়, এই ধরনের টেনশন, ব্যাংক গায়েব হয়ে যাচ্ছে, তো এগুলো মানুষের মধ্যে কি অর্থনৈতিক প্রতিকূল অবস্থা তৈরি করে, এই আর কিছু না। এখন প্রশ্ন করেন আর কি আছে। স্যার, মেগা প্রজেক্ট গুলোর ব্যয় বাড়ার কারণ কি স্যার? মানে 70% গড়ে মেগা প্রজেক্ট গুলোর ব্যয় বাড়ানো হয়েছে, এবং কোনো ব্যবস্থা নেওয়া হইলো না কেন? বা মেগা প্রজেক্ট গুলোর ব্যয় এত মানে বাড়ার কারণ? এই মেগা প্রজেক্ট গুলোতে যে ব্যয় হয়েছে, মানে মানে এক্সট্রা যে ব্যয় হয়েছে সেটার মানে প্রকল্প ব্যয়ের যে কারণ, এই দেখেন এখানে দেখেন কি মানে যদি আপনি একদম মোটা দাগে বিশ্লেষণ করেন, দুর্নীতি বাদ দেন আপনি, দুর্নীতি তো একটা বড় কারণ, এছাড়া প্রবলেম বেসিক যেটা ছিল যে দক্ষ বৈদেশিক পরামর্শক নিয়োগ, মানে এই প্রজেক্টটা আসলে ইমপ্লিমেন্টেশন কিরকম হবে বা কতদিন লাগতে পারে বা আসলে কি আহ, ঘটনা ঘটতে পারে, এরকমের আমরা দক্ষ লোক নিয়োগ দিইনি। তারপরে এই যে দক্ষ বৈদেশিক শ্রমিকদের মজুরি প্রদান, মানে আমাদের দেশে স্কিল লোক ছিল না, আমরা ভাবছিলাম আমাদের দেশের লোক ইঞ্জিনিয়ারদের করাইতে পারো, পরে দেখলাম বাইরে থেকে ইঞ্জিনিয়ার নেছে, টাকা বেশি দেওয়া লাগছে। আর এটা করে হয়েছে কি, যে বাইরের দেশের সাথে আমরা যে চুক্তি করছি, চুক্তিতে আমাদের লভ্যাংশ মানে যে লাভটা সেটা ট্রান্সফার হয়ে গেছে। আর ঋণের টাকা ধরেন প্রতি বছর ঋণ তো আমি প্রথম বছর নিছি, এখন আমার তো সময় বাড়তেছি, তো সময় বাড়ার সাথে সাথে আমার দেখা গেছে কি ঋণের পরিমাণ তো শোধ দিতে হবে, তো দেখা গেছে কি ওই ঋণের উপর আবার আমি ঋণ নিছি, মানে সময়ের মধ্যে তো করতে পারিনি, টাকা ওইদিকে খরচ হয়ে গেছে, পরে আমি আবার ঋণ নিছি। মানে ধরেন আপনি কারো থেকে 100 টাকা ঋণ নিছেন, নিয়ে বলতেছেন আমার ব্যবসার অবস্থা তো খারাপ, ঠিক আছে তোকে 100 টাকা শোধ দিব, তুই আমার আরো 100 টাকা ঋণ দে, আমি তাহলে ব্যবসাটা আরেকটু করে তারপরে তোকে শোধ দিব, দিয়ে আলটিমেটলি খরচ বাড়ায় ফেলছে। এগুলো হলো মোদ্দা কথা। তারপরে জমি অধিগ্রহণে এই যে ঘুষ নিচ্ছে, তো জমির দাম যদি 10 টাকা, আপনার আমি বলছি ঠিক আছে জমির দাম আমি ধরে 20 টাকা নিয়ে দিব, তুই আমার 5 টাকা দিস, তো বলছেন আচ্ছা ঠিক আছে, তো এইভাবে জিনিসের জমির দাম বাড়ায় প্রজেক্টের খরচ বাইরে গেছে, এরকম ঘটনাগুলো ঘটছে।